সেটা আমি বুঝতে পেরেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় সুযোগ দিই। দিদি নাম্বার ওয়ান নামটার সঙ্গে মেয়েদের জীবনের যেন একটা আন্তরিক একটা শান্তি খুশি জড়িয়ে আছে, তাই না? আমি গিয়েছিলাম কালকে দিদি নাম্বার ওয়ানে খেলতে রচনাদির সাথে কলকাতায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব কিভাবে গিয়েছিলাম। দেখুন, আমি এই অডিশনটা দিয়েছিলাম আমার লোকালেই একটা লজে, যেখানে 1000 প্রায় মহিলা ছিলেন। তাদের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। দীর্ঘ 6 বছর ধরে ট্রাই করছিলাম যে কি করে দিদি নাম্বার ওয়ানে যাব। বহু ফর্ম আমি ফিল আপ করেছি, বহু অনলাইনে চেষ্টা করেছি, বহু কিছু করার পরেও আমি পারিনি। কিন্তু দেখুন, এখানে এত শত ভিড় ছিল, এটা তো জাস্ট অডিশন, কি বলবো। তো আমাকে কালকে কল করা হলো, হঠাৎই কালকে কল করেছেন যে আমি এরকম জি বাংলা থেকে বলছি, আপনার কালকে খেলা আছে। আমি তো অবাক হয়ে গেছি, লিটারেলি বিশ্বাস করতে পারিনি যে এটা সত্যি না মিথ্যে। তো দেখুন, পরিবারের সকলকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি দিদি নাম্বার ওয়ান খেলার উদ্দেশ্যে। চোখে এক রাস স্বপ্ন, মনে এক রাস আশা, আর সেই পুরনো একটা যে আনন্দ, যেটা আমি চেয়েছিলাম সেটা যেন মনে হচ্ছে আমার ড্রিমটা পূরণ হতে চলেছে। আমি এত খুশি ছিলাম। তো দিদিদেরকে নিয়ে, মামা সকলকে নিয়ে আমরা এগিয়ে গেছি। দিদির জন্য একটু লেবু কেটে নিয়েছিলাম, দিদি একটু অসুস্থ হয়ে যায় বলে। আর আমরা প্রায় পৌঁছেই গেছি দেখুন। আর এত ভালো ফিলিংস ছিল, আপনাদেরকে আমি কি করে বোঝাই এটা যে কেমন একটা খুশি, এরকম কি যে একটা আনন্দ। আর আমার মামার এত এক্সাইটমেন্ট ছিল যে উনি সকল কাজ ফেলে, ওনার মিটিং ফেলে উনি এসেছেন। দেখুন, আমরা চলে এসেছি, গাড়ি দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে DRR স্টুডিও, এখানে শুটিং হবে আমাদের দিদি নাম্বার ওয়ানটা। এটা হচ্ছে আমার বোনঝি, বড়দির মেয়ে। ও কাল রাত থেকে ঘুমায়নি, চিন্তা করতে পারেন। ও এত এক্সাইটেড ছিল, প্রায় বলতো, খালামণি তোমার ওই অডিশনটার কি হলো, কল এলো না কেন? তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি। আর এখানে আমি দেখুন এত আনন্দ হচ্ছে আমার, কি বলবো, আমি তো মনে হচ্ছে আনন্দে লাফাই। নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা খুশি আমি হয়েছি। ভিতরে দেখুন এন্ট্রি করছি, ভিতরে একদম ফোন অ্যালাউ ছিল না, যেটুকুই ক্লিপ নিয়েছি আমরা লুকিয়েই নিয়েছি। আর এখানে সকলের গাড়ি আমাদের পার্কিং ছিল, পার্ক হচ্ছিল, বা অনেক সেলিব্রিটিরা ছিলেন যারা আসছেন, গায়করা, সকলের গাড়ি এখানে পার্ক হচ্ছিল। আমরা ভিতরে ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রি। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কেননা 4টে এপিসোড হচ্ছিল আমাদের। এক দিনে 4টে এপিসোড শ্যুট করা মুখের কথা নয়। তো একজনের বাড়ির ফ্যামিলি এখানে অপেক্ষা করছে। এই যে দেখুন, ফাইনালি চারিদিকে দিদি নাম্বার ওয়ান লেখাটা দেখে এত শান্তি লাগছে, কি করব কি না কিছু ভেবে পাচ্ছি না। এখানে আমার বোনঝি, দিদিরা সবাই ফটো তুলছে। প্রথমেই আমাদেরকে দেওয়া হলো লাঞ্চ, আমাদের যেতে করতে 1:30 বেজে গেছিলো। লাঞ্চের জন্য আমাদের সকলকে ডাকলেন, যে কতজন আছে মেম্বার সকলকে ডাকো। আর ক্যান্টিনটা দেখুন কেমন আছে, এখানে আমাদেরকে ডিম ছিল, চিকেন ছিল। আর এটা ছিল এন্ট্রি, এই ক্লিপগুলো নিয়েছিল আমার বোনঝি। যেহেতু আমি পার্টিসিপেট করব, তো আমাকে ঢুকতে দেওয়া হয়নি, ও ক্লিপগুলো নিয়েছিল। আর এত চারিদিকে ক্যামেরা, এত লাইটিং, ও আমাকে দেখাচ্ছিল যে খালামণি ফাইনালি আমরা চলে এসেছি, ফাইনালি তুমি খেলবে, তোমার স্বপ্ন আমাদের সকলের, এত আনন্দ হচ্ছিল। আর লাইটগুলো দেখুন কিভাবে করেছে, কিভাবে এত ফোকাস করেছে। আর তখন এবার বাজে 4টে, আমরা প্রায় রেডি। আর আমাদেরকে সবাইকে বাড়ির লোক সহ সকলকে স্ন্যাক্স দেওয়া হলো। এবার আমাদের এন্ট্রি হবে। এত ভয় আর এত এক্সাইটমেন্ট ছিল যে এত বছরের আশা যে পূরণ হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আমি এত খুশি। ওই ফার্স্ট ডেটা আমি ছিলাম, শাড়ি তো ধরুন পরা হয় না, আর ইদানিং এত বেশি মোটা হয়েছি যে বলার কথা নয়। তাও আমি এত কিছু লুকটুক এত আমি ভাবিনি, যেমন লাগছে। আমি এসেছি খেলতে, এনজয় করতে, দিদির সাথে গল্প করতে, এতটাই ব্যাস। দেখুন, এখানে আমাদের একটা গেম ছিল, হাঁড়ির মধ্যে বলগুলো ফেলতে হবে। তো দাদারা আমাদেরকে একটু ট্রাই করিয়ে দিচ্ছিল যে কিভাবে এটা করবে। বলটা এতটা হালকা ছিল যে হাঁড়ির ওই কানাটাতে লেগেও পড়ে যাচ্ছিল। টিভিতে দেখে তো অনেক কিছুই বলা হয় যে এত সহজ এক্ষুনি হয়ে যাবে, কেন পারছে না। কিন্তু স্টেজে গিয়ে বুঝলাম ভাই এতটাও সহজ ছিল না। কিন্তু আনন্দ তো ভরপুর হয়েছে। আমি লিটারেলি গিয়েছিলাম আনন্দই করতে, ঠিক আছে।
ওনারা প্রত্যেকটা গেম আমাদেরকে মানে দিদি আসার আগে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে এটা করবে। আর ওনারা বারবার আমাদের হেয়ার মেকআপ তারপরে শাড়ি সব কিছু ঠিক করে দিচ্ছিলেন যাতে আমাদেরকে পারফেক্ট লাগে। এই দেখুন আমাকে ফাইনালি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি এত এক্সাইটেড ছিলাম আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। চারিদিকে ক্যামেরা, চারিদিকে লাইট, এত ভালো এক্সপিরিয়েন্স, এত আনন্দ হয়েছে। মাঝের ক্লিপগুলো আর নিতে দেয়নি, তো এটা একদম শেষের খেলাটা আমাদের পুরোপুরি দেখতে গেলে আপনাদেরকে আমি টাইম বলে দেব যে কোন দিন আমাদের এপিসোডটা আসছে। ওনারা আমাদেরকে কল করবেন, তারপরেই আমরা মানে আপনাদেরকে জানাতে পারবো। আর খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এর থেকেও বেশি ডিটেলস আপনাদের জানতে ইচ্ছে হলে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আমি জানি এটা সব মেয়েদেরই ইচ্ছে, সব মেয়েদেরই স্বপ্ন যে দিদি নাম্বার ওয়ানটা মানে যাই গিয়ে এটাতে কিছু করি। এটা আমি জানি সকল মেয়েরাই চাই, সকল আমার মতো প্রত্যেকটা বাঙালি মেয়েরই স্বপ্ন। এখানে দেখুন দিদি আমাদেরকে মেমেন্টোগুলো দিচ্ছে। মেমেন্টোগুলো হাতে নিয়ে সে যে কী আনন্দ, হাসি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। বেরোতে করতে আর বাড়ি আসতে করতে বেজে গেল প্রায় রাত্রি 1টা। তখন আমরা এখানে লোকালে চলেই এসেছি, কিন্তু মনে অনেক আনন্দ খুশিও হচ্ছিল। যাক, টায়ার্ড তো ছিলাম। সকাল হয়ে গেল 7টার সময়। আমি চোখ খুলে দেখি আমার হাজব্যান্ড সমস্ত কাজকাম আমার করে দিয়েছে, যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম। আর এদিকে উনি বের করছে যে কি কি পেয়েছে। আমি এই মিউজিক সিস্টেমটা ওনার জন্যই নিয়েছিলাম। মিউজিক সিস্টেম আমি আর কি করব, কারণ আমি তো গান টান এত শুনি না। আর এবার দেখি যে ওনার কেমন লাগে। ও বলছে যে এটা কি কোম্পানি, এটা কিভাবে কি হয়। আর এদিকে দেখুন আমাদের প্রচুর মানে কেক, বিস্কিটস থেকে শুরু করে এত কিছু দিয়েছিলেন ওনারা। এত হ্যাম্পার্স ছিল মিয়ামারোর। আর এত মানে কি বলবো, এতই বেরোচ্ছে, এত বের হয়েই যাচ্ছে। এতই গিফট ছিল, খাবার দাবার ছিল, পেস্ট্রি ছিল, তারপরে বিস্কিটস ছিল, নামকিনস ছিল, কেক ছিল 2-3টে, তারপরে সুইস রোল ছিল অনেক, মানে অজস্র। এতই ছিল যে মানে সকলকে আমরা দিয়েও কি বলবো, তাও এখনও রয়েছে এক বক্স, এক পেটি রয়েছে। আর এদিকে দেখুন ও বলে কি কেকটা আগে কাটা যাক, তারপরে এখানে রাইস ছিল, মানে পোলাও করার যে রাইসটা গোবিন্দভোগ চাল সেটা ছিল। আর কেকটা সবাই মিলে যে ভাগ করে খাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি মা এত খুশি, এত খুশি কি বলবো। আমার শাশুড়ি মা তো এসেছি সেই থেকে আমাকে চুমু খেয়েই যাচ্ছে, মা খুব ভালো, খুব ভালো, কে যায় কে সুযোগ পায়, এত দোয়া করছে। যাক, সকলেই খুব খুশি। আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আর স্পেশালি আমার বাড়ির সকলে খুশি বলে আমাকে আরও বেশি খুশি লাগছে। যেন ওরা ফিলই করছে না যে মানে এত কষ্ট করে এত সব কিছু করে হলো, যে মানে ওরা সেটা কিছু মনেই করছে না। সকলকেই তো কষ্ট হয়েছে বলুন। এখানে দেখুন খাবার বেরিয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডকে দেখুন না, ও সেই মিউজিক সিস্টেমটা নিয়ে পড়েই আছে। আমাদের গিফটগুলো দেখুন আনবক্স করছি। আর এটা হচ্ছে সেকেন্ড গিফট, মানে মিউজিক সিস্টেমটার পরে এটা সেকেন্ড গিফট পেয়েছিলাম। আর এটা ছিল একটা বাজাজের ফ্যান। এত ভালো ছিল, কোয়ালিটি এত সুন্দর ছিল, ভালো ওয়ারেন্টিও ছিল। আর এটা আব্বাজি দেখছে, বলছে কি এটা আমি মনে হচ্ছে ফিট করে ফেলবো। যদিও মানে ফ্যানের আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু কি করব, এবার তো পেয়েছি সেগুলো নিয়ে তাও খুশি হচ্ছে। কেননা বাড়িতে সেখানে এমনই কিছু মানে জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সবই প্রায় বাড়িতে, সকলের বাড়িতেই রয়েছে, আমার বাড়িতেও রয়েছে আলহামদুলিল্লাহ। তো কি নেব, গেছি খেলতে আর আনন্দ করতে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এটা মামনিও সবসময় বলছে। আর এটা হচ্ছে একটা মশলাদানি, বা আপনি কি বলবেন, মানে ছোলা টোলা বা ডাল জাতীয় মানে সব কিছু আপনি এটা রাখতে পারবেন, কন্টেনার টাইপের। আর এটা সুইচের মতন টিপলে নিচে পড়বে, বের হবে। খুব ভালো জিনিসটা। এটা আমার কাছে ছিল না বলে এত কিছু থাকতেও এটা আমি সিলেক্ট করেছিলাম। বাকি সব জিনিসই তো মোটামুটি ছিল। এটা দেখুন, এটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। আপনাদেরও মনে হচ্ছে যে ঝুনুর কাছে মাইক্রোওয়েভ থাকতে ও কেন এটা নিল। বিশ্বাস করবেন না, যখন এটা প্রথমবার আমাকে মানে আমি দেখলাম সেটে যে এটা গিফটের মধ্যে আছে, আমি তখন থেকে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এই গিফটটা আমার সুযোগে আনিয়ে দাও। কেননা সেখানে তো সময় আর সুযোগের ব্যাপার।
কোশ্চেন অ্যান্সার তো মোটামুটি সকলেই জানে, বাজারের ব্যাপার আগে পিছিয়ে মানে লাকের ব্যাপার। তো এটা এই মাইক্রোওয়েভ ওভেনটাকে দেখুন আনবক্সিং করা হচ্ছে, এত সুন্দর ছিল, 20 লিটারের ছিল, খুব ভালো জিনিসটা। এটা না আমি আমার এই পাশের বাড়ি একটা দিদা, উনি আনবক্সিং করছেন আর আমি ওনাকে হেল্প করছি। তো দেখুন এটা আমি নিয়েছিলাম, আমি আমার মেজদির জন্য নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, যখনই এটা আমি দেখেছি তখন থেকে আমি ভেবে নিয়েছি এটাকে আমায় জিততেই হবে, আর এটা আমি আমার দিদিকে গিফট করব। তো এটা অনেক ভালোবেসে আমি ওকে এটা গিফট করছি। আর ও এখনও ব্যাপারটা জানে না, ওকে এবার জানাবো। খুব সুন্দর ছিল, দেখুন আপনাদেরকে এটা দেখাচ্ছি। খুব ভারীও ছিল, এত ভারী ছিল যে উনি বের করতেই পারছেন না, ভীষণ হেভি ছিল এটা। এর লুকটা দেখুন, আমার দিদি তো আনন্দেই ভরপুর হয়ে যাবে। আগের বার যখন আমার মাইক্রোওয়েভটা দিদি দেখেছিল তখন তার একটু ভালো লেগেছিল, আমি সেটা বুঝতে পেরেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সুযোগ আমায় দিলেন, তার জন্যই আমি এটা ওর জন্য রেখে দিলাম গিফট পাঠাবো বলে। আর এদিকে দেখুন না, কেক বিস্কিটস এত পরিমাণে ছিল যে সকলকে দেওয়ার পরেও মানে এত প্রোডাক্টস আমাদের কাছে এখনও রয়েছে, এখনও ওনাদের জন্য কিছু জিনিস তুলে রেখেছি। আর দেখুন, আপনাদের যাদেরই এখানে যাওয়ার অনেক ইচ্ছে আছে, ইচ্ছে তো সকলেরই আছে, কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আপনার যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। হ্যাঁ, আর আপনারা দেখুন এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে দিদিকে গিফটটা পাঠাবো বলে। কিছু জিনিস ছিল যেগুলো স্কিপ করে গেছি, যেমন রাত্রিবেলায় ওনারা আমাদেরকে ফোন করেছিলেন, তো বলে দিয়েছিলেন যে নিজেদের 4 থেকে 5টা ডিফারেন্ট কালারের শাড়ি নিয়ে আসতে। আর হঠাৎ করে শাড়ি যেহেতু পরা হয় না, এত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করাও সম্ভব হচ্ছিল না। তারপরে আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে এনে দিলেন যে এই শাড়িটা খুব ভালো, তোমাকে ভালো মানাবে। তো আমি রাত থেকেই গোছগাছ শুরু করে দিয়েছিলাম। আর এতটাও মানে টাইম ওনারা দেবেন না, যখন তখন ওনারা কল করতে পারেন যে এই টাইমের মধ্যে আপনাদেরকে বেরোতে হবে। তো জুয়েলারি আর শাড়ি আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর সেগুলো ওনারা ভালোভাবে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে পরিয়ে দিয়েছিলেন, আর সুন্দর করে সাজিয়েও দিয়েছিলেন। ওগুলো ছিল ওনাদের দায়িত্ব। আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে জানাবেন আর দোয়া করবেন, ভালো থাকবেন, টাটা।